নমস্কার। আজকে আমি একজনের সাক্ষাৎকার নিতে বসেছি, তার সাথে আমার অনেক দিনের বন্ধুত্ব, তার সাথে মাঝে মধ্যেই আমার ঝগড়া হয় এবং সে বোধহয় ইন্ডাস্ট্রি এখন একমাত্র অ্যাংরি ইয়াং ম্যান, জিতু কামাল। জিতু, থ্যাংক ইউ। বাট ঝগড়া কখন হলো? ইন্দ্রনীল রায় আমাকে 7:30 আসতে বলেছে, আমি 5:10 উঠেছি। ইন্দ্রনীল রায় নিজে 4:10 উঠেছে জিতু কামালের ইন্টারভিউ করবে বলে। সেইটা কি বড় কথা? বড় বড় কথা কথা তো নয়। জিতু কামাল উঠেছে, সেটা বড় কথা। আচ্ছা, সরি। প্রথম প্রশ্ন জিতু কামালকে, জিতু কামাল সবসময় এত রেগে থাকে কেন? ওটা আমার মুখের মধ্যে রয়েছে, আমার ভেতরের রাগটা নয়। আমার অনেকে বলে আমি স্নোবিশ, আমার স্নোবিশ হওয়ার দরকার নেই, আমার নাকটাই লম্বা। তো আমি রেগে থাকি না যে মানে যারা খুব কাছ থেকে মিশেছে, কাছ থেকে বলতে শুধুমাত্র পুরুষ বন্ধু বলছি না, মহিলা বন্ধুও বলছি, তারা আমার রাগটাকে পছন্দ করে। এই রাগটা ধরো কবির সিং এর মতো রাগ, কিন্তু গায়ে হাত তুলে রাগ নয়। এটা একটা প্যাশন আমার। অনেস্টির জায়গা থেকেই ওই রাগটা আসে, আবার অনেস্টির জায়গা থেকে রাগটা ভেঙে যায়। তো আমি রেগে থাকি না। অমিতাভ বচ্চনকেও তো অনেক সময় রাগী মনে হতো একটা সময়, তো রেগে থাকতো। রেগে থাকলে হবে না। না, আমি যদি জিতু কামালের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হই, আমি তো সারাক্ষণ টেনশনে থাকবো যে মানে আজকে কি হলো, জিতু কামাল বলে দিল, মানে এইটা কি হয় তোমার না, সাথে? লাস্ট ধরো কাপল অফ ইয়ার্সই বলবো, মানে আমার দু বছরের মধ্যে আমি ওটা রিয়েলাইজ করেছি যে সোশ্যাল মিডিয়া ওই জায়গাটা নয় যেখানে আমার রাগ প্রকাশ বা আনন্দের প্রকাশের জায়গা। ওইটা আমি কিন্তু বন্ধ করেছি। সেটা তো আমরা দেখছি না, মানে বাস্তবে তো সেটা না, হচ্ছে তুমি না। স্ক্রল করো, আমার মজার মজার ভিডিও আছে। কখনো কিছু বাস্তব কথা রয়েছে, কিন্তু রাগের কথাগুলো এখন খুব কম বলি। একটা জিনিস আমার ভালো লাগে ইন্ডাস্ট্রিতে যখন অনেকে খুব ডিপ্লোম্যাটিকলি কথা বলে, সেখানে দের ইজ সামথিং ভেরি অনেস্ট অ্যাবাউট জিতু কামাল। এটা তো খানিকটা আমার ডিসঅ্যাডভান্টেজ। এটা তুমিও বলবে, তুমি এতদিনকার একজন জার্নালিস্ট, এখন অনেক অনেক কাজ করছো। এটা আমার ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু কোথাও আমার মনে হয় আমার নিজের জায়গায় অ্যাডভান্টেজ যে আমি এরকম আউটস্পোকেন ছিলাম। ইন্ডাস্ট্রিতে বেশি অনেস্টি কি প্রবলেম হয়? যারা ইয়াং আসবে তাদের জন্য বলবো একটু প্রবলেম হবে। মানে এখন একটু ডিপ্লোম্যাটিক্যালি চলা ভালো আমার মনে হয়। আমি নিজেও এটা ফিল করি। ওই গাজওয়াড়ি করে বললে তো হবে না। না না, অনেস্টি দ্য রাইট পলিসি। পলিসি ঠিক আছে, তুমি বাড়িতে রাখো তোমার পলিসি, কিন্তু কখনো কখনো সব কথা সবার সামনে না বললেই নয় আমার মনে হচ্ছে। কামিং টু গৃহপ্রবেশ, গৃহপ্রবেশ এমন একটি ছবি, ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনা, তোমার সাথে শুভশ্রী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলির মতো অভিনেতা। স্ক্রিপ্টটা শুনে হোয়াট মেড ইউ সে ইয়েস টু গৃহপ্রবেশ? স্ক্রিপ্টের থেকে প্রথম যে নামটা ছিল মেকপিয়ন, সেটা আমাকে খুব মানে স্টিমুলেট করেছিল, এবং মেকপিয়ন একটা মনে হয়েছিল মলাট চরিত্র করতে যাব। বাট আনফর্চুনেট, মানে যেটা আমার কাছে মনে হয়েছে আনফর্চুনেট, সেটাই পরবর্তীকালে আমার কাছে ফরচুন হিসেবে এসছে। আমি তখন ভাবলাম ঠিক আছে, চেঞ্জ হয়েছে। এই ধরনের চরিত্র আমার কাছে খুব একটা আসবে বলে মনে হয় না, বা অভিনেতার কাছে যাবে বলে মনে হয় না। যেমন আমি 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 এক্সাম্পল দেবো, অপরাজিতর সময় আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা আমার করা উচিত, খুব বেশি আসবে বলে মনে হয় না। তো এই চরিত্রটাও সেই রকম, যেটা সমাজকে এই সময় দাঁড়িয়ে সারা পৃথিবীকে একটা মেসেজ দিতে পারে এই ছবিটা, যেটা এই ছবির বিষয়বস্তু, সেটা আমাকে খুব বেশি স্টিমুলেট করেছিল। তাই জন্য প্রথমে আমি হ্যাঁ করেছি। সেটে পরিবেশটা কেমন ছিল? মানে সেটে শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, সেটে কৌশিক গাঙ্গুলি রয়েছে। একটা তো শুভশ্রী গাঙ্গুলির সাথে তোমার রসায়ন আমরা দেখেছি ছবিতে। কৌশিক গাঙ্গুলিকে সেটে পিচ করেছো ছবি, বা যা অভিনেতারা করে থাকে অভিনয় করে, যে সামনে কৌশিক গাঙ্গুলির মতো একজন পরিচালক আছে, একজন অভিনেতা আছে, আমাকে নিজের লেভেলটাকে সেইভাবে আপ করতে হবে, এই চ্যালেঞ্জটা কি ছিল কখনো তোমার মধ্যে? না, আমার কি হয়, অভিনয় করতে গিয়ে ওটা মনে হয় না আমার সামনে কে দাঁড়িয়ে আছে, আমার সামনে সেই চরিত্রটা দাঁড়িয়ে আছে, এটা আমার মনে হয়। তা না হলে আমি নিজে চরিত্রের মধ্যে ঢুকতে পারবো না। হ্যাঁ, অবভিয়াসলি যখন কাট হয়ে যেত, তখন কৌশিক গাঙ্গুলির মতো আমার নিজের বাড়িতে যাদের খুব আমি পছন্দ করি এবং শ্রদ্ধা করি, সেই ছবি রয়েছে, তার মধ্যে কৌশিক গাঙ্গুলি একজন। তো তাকে জিজ্ঞেস করা, এবং সে হালকা করে মাথা নট করে ঠিক আছে, আবার কখনো কখনো শুধরে দেওয়া, যে এই জায়গাটা একটু কমিয়ে একটু বাড়িয়ে, বা এই ডায়লগটা এখানে একটু, এইগুলো তো উনি প্রচন্ড ওটা করবেনই। তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে যে উনি একজন সিনিয়র মানুষ এবং একজন পরিচালক এবং সুদক্ষ অভিনেতা, তার তো ওই সাজেশন গুলো আমি পেয়েছি। কিন্তু যখন ওই অ্যাকশন শুরু হয়ে যায়, তখন আমার ওই চরিত্রকেই আমি দেখতাম। আমাদের এখানে একটা সিনও রয়েছে যেখানে একটা টাসেলের জায়গায় যায় এই মানুষটার সঙ্গে এই মেঘ চরিত্রটা। তখন আমার কৌশিক গাঙ্গুলি মনে হয়নি, তখন মনে হচ্ছে সমাজেরই একজন লোক যে সমাজের বিরুদ্ধে কথা বলছে, তার দিকে কিন্তু আঙুল তুলে আমি কথা বলতে পিছপা হইনি।
সেখানে ইউনিটের লোকেরা অথবা আমাদের ডিরেক্টরও কিন্তু হা করে দেখেছে, আমি সেটা দেখেছি। বাট আমাকে তো ওই ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে হবে। ওই সিনটা হয়ে যাওয়ার পর কিন্তু প্রথম আমার পিঠে এসে প্যাডটা করেছিল কৌশিক গাঙ্গুলি। আমি পুরোটা রিভিল করতে বলছি না, তুমি বললে যে একটা বার্তা যাবে, সমাজের একটা মেসেজ আছে ছবিতে, সেইটা যতটা রেখে রেখে বলা যায়, কি মেসেজ আছে জিতু? দেখো, মেসেজ আছে হচ্ছে আমাদের, এটা একটা সম্পর্কের ছবি। সম্পর্কের ছবি বলতে প্রেমের সম্পর্কও আছে এটার মধ্যে, ভাঙনের সম্পর্কও রয়েছে। কিন্তু আমাদের এখন সমাজে কি হচ্ছে, চাপিয়ে দেওয়া হয়, দাগিয়ে দেওয়া হয় যে তুমি কার সাথে থাকবে সেটা আমরা ঠিক করব, বা তুমি এর সাথে থাকবে কি ওর সাথে থাকবে। এই স্বাধীনতাটুকু সেই মানুষটাকেই দেওয়া উচিত। হতে পারে মানুষটা ইম্যাচিওর, তাকে ঠিক জায়গায়, ম্যাচুরিটির জায়গায় আনার দায়িত্ব বাড়ির বড়দের বা তার বন্ধু বান্ধবদের। এই ছবিটা এই বিষয়বস্তু নিয়ে এগোচ্ছে যে এই গাইডেন্সটার অভাবে একটা ছেলের কি হয়ে যেতে পারে, নির্মম পরিস্থিতি হতে পারে। তো এই গাইডেন্সটা খুব দরকার আমাদের সমাজে। সেটা শুধুমাত্র বাবা মাকে নিলে হবে না, কিন্তু এটা যারা আমার বন্ধু বান্ধব, ওই হ্যাঁ মানে ইয়েস ম্যান আর্মি নিয়ে ঘুরলে হবে না, নাটাকে না বলতে হবে যে এটা তুমি ভুল করছো, এবং সেই রিয়েলাইজেশনের জায়গায় যেতে হবে। আমরা কি করি, রাত্রে পার্টি করি, সকালে ভুলে যাই বন্ধুত্বের কথা। রাত্রে পার্টি করার মাধ্যমেও যদি আমি বন্ধুকে ভালোবাসি, যদি বন্ধুর ভুল হয়, সেই বন্ধুর ভুলটা তুমি আঙুল ধরে বলো বা হাত দিয়ে বলো তোর এটা ভুল হচ্ছে, একটু ভেবে দেখ না। এই গল্পটা এই সম্পর্কের কথা বলে যে আমরা সময় দিই না মানুষকে, আমরা মানুষের কথা শুনি না। একটা মানুষ কথা বলতে চায়, বহু মানুষ আছে সম্পর্কের ক্ষেত্রে কথা বলে না, নিজের জীবনটাকে বিসর্জন দেয়। এরকম আমার বন্ধুও ছিল। তো এই ছবিটা সেই মেসেজটা দেবে যে জীবন হচ্ছে অমূল্য। সেখানে তুমি ওই জীবনটাকে তুমি নষ্ট করো না, সেটা ক্রাইম। বাকি তুমি শেয়ার করো বন্ধুদের সঙ্গে, বাবা মার সঙ্গে, যারা সিনিয়র রয়েছে, বা আমি ইন্ডাস্ট্রির কথা বলছি, তুমি এতদিন কাজ করছো, তোমার সঙ্গে কেউ শেয়ার করলো, তুমি তাকে বোঝাও, বলো। এই এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে, এটা তো আর রক্তের সম্পর্ক নয়। না। এইটাকে এই ছবি তুলে ধরেছে। যেহেতু তোমার আইকনিক ছবি, আমরা সবাই জানি কি সেই পরিচালক একজন অভিনেতার কাছে কি চায় সেই ব্যাপারে খুব ভোকাল। মানে আমি এক্স্যাক্টলি এটা চাই, এর বাইরে চাই না। ডায়ামেট্রিক্যালি অপোজিট ইন্দ্রদীপ দাশগুপ্ত, যে হয়তো কম কথার মানুষ। এই দুটো আলাদা স্কুল অফ ডিরেকশনে তুমি নিজেকে অ্যাডজাস্ট করলে কি করে, মানে স্পেশালি উইথ ইন্দ্রদীপ দাশগুপ্ত ইন গৃহপ্রবেশ? দেখো, ডিরেক্টর যেমন আর্টিস্টের পালস বোঝে, আমারও ডিরেক্টরের পালস বুঝতে হবে। আমি অনিক দত্তর সাথে কাজ করেছি, সাইমনটেনিয়াসলি আমি সৃজিত মুখোপাধ্যায়ের সাথে কাজ করেছি, আমি ইন্দ্রজিৎ দার সাথে কাজ করেছি, অরুণ দার সাথে কাজ করেছি। তো প্রত্যেকের আলাদা 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 কিন্তু ডেফিনেশন, মানে কাজের ডেফিনেশনটাই আলাদা, নার্ভটা আলাদা। প্রথম ন্যারেশনে তুমি কি দেখো ডিরেক্টরের মধ্যে? যে তার ইমাজিনেশনটা কি, আমাকে নিয়ে কি ভাবছেন। হুম। এখানে আমার বলতে কোনো দ্বিধা নেই। এখানে যেহেতু আমি ইন্দ্রদার সাথে প্রথম কাজ করছি, তার একটা কিন্তু ভয় ছিল যে এই চরিত্রটা কিভাবে সে তুলে ধরতে পারবে। হুম। মানে ভয়, মানে ট্রাস্টের অভাব ছিল। প্রথম 2টো দিন যাওয়ার পর তার মনে হলো না একে একটু ছাড়া যায়। 4 দিন যাওয়ার পর মনে হলো একে আরেকটু ছাড়া যায়। 5 দিন যাওয়ার পর মনে হচ্ছে যে এইবার আমি একটু মোবাইলটা দেখতে পারি অ্যাকশন চলাকালীন। হ্যাঁ, কাট। তখন আমি যখন কাট দেখে দেখলাম, এবার একটু চেক করি, দেখে নিয়ে একটু মোবাইল দেখে উনি বলছেন, তার মানে উনি আমাকে ছেড়েছেন, আমি ওনার ট্রাস্টটা অর্জন করতে পারছি। এইটার জন্য আমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হয়। আজকে ধরো ইন্দ্রনীল রায় আমাকে 7:30 আসতে বলেছে, আমি 5টা 10-এ উঠেছি। ইন্দ্রনীল রায় নিজে 4টে 10-এ উঠেছে জিতু কামালের ইন্টারভিউ করবে বলে। এইটা কি বড় কথা? বড় বড় কথা কথা তো নয়। জিতু কামাল উঠেছে, সেটা বড় কথা। আচ্ছা। সরি, কারণ আমি রাত জেগে শুটিং করে এসেছি। তো এনিওয়ে, জোকস পার্ট, এইটা হচ্ছে ঝগড়া আমাদের মধ্যে, মানে কে আগে উঠেছে, 5টায় 10-এ আমি উঠেছি না 4টে 10-এ আমি উঠেছি। তার মানে আমি ইন্টারভিউয়ারকে তাগিদ দিতে পারি যে আমি 5টা 10-এ উঠলে তুমি 4টে 10-এ উঠে রেডি হয়ে এসো। ঠিক ডিরেক্টরকেও আমি এইভাবে তাগিদ দিই যে আমি আমার শট নিলে তুমি আমাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে এসো, তা না হলে আমি কাজ করতে পারবো। আমার সাথে তো ইন্টারভিউ হয়ে গেল, বাংলা অথবা সোশ্যাল মিডিয়া জানতে চায় এই ছবিটার কি শুয়ে শুয়ে রিভিউ হবে না বসে বসে হবে? শুয়ে শুয়ে বসে বসে যে যেমন পারে রিভিউ দিতে পারে। শুয়ে শুয়ে কখন রিভিউ দিই? যখন আমার কোমরে ব্যথা হয়, যখন আমার ব্যাকবোন সোজা থাকবে না, তখন শুয়ে শুয়ে দেবো। আমারও তো হয়, আমিও শুয়ে শুয়ে রিভিউ দিই। আর যখন আমার স্টেডি থাকবো, আমি যেমন তোমার সাথে, আমি স্টেডি ভাবে ইন্টারভিউ দেবো। এটা শুয়ে শুয়ে হোক বসে বসে হোক, যে রিভিউ দিচ্ছে তার ব্যাপার। ইন্ডাস্ট্রিতে একটা কথা খুব শোনা যায় যে জিতু কামাল জিতের খুব ভালো, জিতের স্নেহধন্য। এ কথাটা কি সত্যি? আমি তো দেবেরও শোধন, মানে দেব আমাকে এই নিয়ে 3টে ছবির প্রপোজাল দিয়েছে। আমার তো রঘু ডাকাত করার কথা ছিল, আমি ডেটের ইস্যুর জন্য করা হলো না। ও, মানে আমি, দ্যাট ইজ নিউজ, আই ডিড নট নো। আমার খুবই কষ্ট হয়েছে, আমি এটা দেবকে জানিয়েছি। হুম। ইভেন ও যখন পার্পেল থেকে শুটিং করে যায়, আমি ওর গাড়ি দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করি, তোমার গাড়ি গেল? বলছে হ্যাঁ, সারা রাত জেগে 8টায় আসছি, আজকে এই সকাল 8টায় বেরোচ্ছি। স্নেহধন্য মানে আমি তো সিনিয়রদেরই স্নেহধন্য হব, আমি বোম্বাদার স্নেহধন্য হব, আমি জিৎ দার স্নেহধন্য হব, আমি দেবদার হব।
শুভশ্রী গাঙ্গুলির সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুব ভালো। আমি শুনেছি ও প্রচন্ড ট্যালেন্টেড, প্রচন্ড শুনেছি মানে আমি দেখেওছি ওর কাজ। শুনেছি ফ্লোরেও খুব অ্যাক্টিভলি কাজ করেন এবং কো আর্টিস্টের সঙ্গে খুব মানে সাপোর্টিভ কো আর্টার আর কি। তো এরা না অনেক আমি মনে হয় এদের শুরুটা অনেকটা আগে হয়েছিল, যে যে স্কুলিংটা সেই স্কুলিং এ এখন একটু অভাব আছে। কি স্কুলিং এর এই ছিল? এই যে ইনভলভমেন্ট, ধরো একটা আর্টিস্টকে ধরো বসিয়ে রাখা মানে কি কারণ সেটা না জেনেই চিৎকার চেঁচামেচি করা, এটা নিয়ে ওর মধ্যে নেই। 12 ঘন্টা বসে রয়েছে শুভশ্রী গাঙ্গুলি। তখন ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করলো সেট নিয়ে প্রবলেম হচ্ছে, ও কিন্তু মজার মধ্যেই ছিল। ওইটা কিন্তু আমি শিখেছি ওর থেকে। এটা কি কমার্শিয়াল ছবি যারা করেছে তাদের মধ্যে এই না, প্রবণতাটা ওই বেশি? ওই জনরেটাতেই ছিল, তাই জন্যই ওরা স্টাবলিশড। সে দেবের মধ্যে দেখো, জিতের মধ্যে, আমি জিদ্দার সাথেও কাজ আমি করে তাই জন্যই দেখেছি। বলছি কমার্শিয়াল স্টার। আমি শুনেছি যে কোয়েল মল্লিককে ঠাটা রোদে দাঁড় করিয়ে রাখলেও কোয়েল মল্লিক কমপ্লেন করে না, কারণ ওই স্কুলটাই তাই ছিল যে স্কুলিংটাই তাই, মানে আমি ওই স্কুলিং এর সময় হয়তো এসছি, আমি অ্যাসিস্ট্যান্টের কাজ করেছি, আমি তখন ছোট ছোট ক্যারেক্টার করেছি, তাই জন্য আমার ওই স্কুলিং এ আমি মানুষ হয়েছি যে আমার ডিরেক্টর যেমনই হোক, সে আমার বস, আমি তাকে পরে বলতে পারি, আমি সামনে বলতে পারি না। তো ওই স্কুলিংটা খুব দরকার, নয়তো স্টাবলিশমেন্ট পাওয়া খুব কঠিন এখন। আমি কয়েকটা হালকা কয়েকটা প্রশ্ন করে আমি শেষ করব। জিতু কামালের রাত্রির বেলা 3 AM ফ্রেন্ডকে যে প্রবলেম হলে জিতু কামাল যাকে ফোন করে। প্রথমত আমি তো 3টে পর্যন্ত জাগি না, আমি 11:30টায় ঘুমিয়ে পড়ি, মেডিটেশন করি। যদি কোনোদিন জাগি তার মানে আমার বই আমার সেই সময় বন্ধু ছিল। মানে আমার মোবাইলেও তুমি পাবে না, আমার নট রিচেবল হয়ে যায় মোবাইল 11টার পর কি অটোমেটিক। বই পড়ো? যে কোনো বই, যে কোনো। মানে বায়োগ্রাফি, ফিকশন? আমি একটু নন ফিকশন পড়তে পছন্দ হয় আমার। ফিকশনের থেকে নন ফিকশন এই কারণে পছন্দ হয়, অনেক অভিজ্ঞতা পাওয়া যায়, বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। এখন যেমন পুনুদা আমাদের টেকনিশিয়ান, তার একটা জীবন, তার জীবন নিয়ে কথা পড়ছি। জাগরি বন্দ্যোপাধ্যায়ের লেখা খুব দারুণ দারুণ, মানে জাগরি আমার কলিগ ছিল আনন্দবাজারে। তার লেখা, তার অভিজ্ঞতাগুলো উনি 2017-তে উনি লিপিবদ্ধ করেছেন। সেগুলো পড়ছি, যে উত্তম কুমারের সঙ্গে সত্যজিৎ বাবুর ইকুয়েশন কি, টেকনিশিয়ানরা, মানে এই যে আমাদের যে ডিরেক্টর টেকনিশিয়ানদের ঝামেলা হচ্ছে, এটা এখনকার নয়, আগে, বহু আগে থেকে হয়েছে। 1965 থেকে এই গন্ডগোলের সূচনা হয়। সেগুলো, হ্যাঁ, ফিকশনও পড়তে ভালো লাগে। ফিকশন যখনই পড়তে যাই তখন সত্যজিৎ রায় ঢুকে যায়, সুনীল গঙ্গোপাধ্যায় ঢুকে যায়। একটু প্রেম নিয়ে প্রবলেম হলে শীর্ষেন্দু আছেন, সুনীল বাবু তো আছেনই। তোমার ফেভারিট ঋতুপর্ণ ঘোষ ফিল্ম? ডিফিকাল্ট একটা ছবি বলা ঋতু হ্যাঁ, এটা ডিফিকাল্ট, তবে আবহমান অবশ্যই। কারণ আমি শ্রদ্ধেয় ঋতুদার তো ভক্ত, আমি যিশুদার অন্ধ ভক্ত। এই যিশুদার কথাটা কেউ বলে না যে তুমি স্নেহধন্য, যদিও আমি ওর স্নেহধন্য। আমার মনে হয় যে ওর মতো সুদর্শন, ওর মতো যিশু তো ঋতুপর্ণ ঘোষেরও খুব স্নেহধন্য ছিলেন। ওর মতো অভিনেতা, সুদর্শন অভিনেতা মানুষ আমি খুব কম দেখেছি। তার পার্সোনাল লাইফ নিয়ে আমি যাচ্ছি না, আমার দেওয়ার দরকার নেই, ওটা আমার কাজ নয়। কিন্তু ওর আমি স্নেহধন্য। সো আবহমান ইজ দ্য ঋতুপর্ণ ঘোষ film. আমার কাছে মানে একটা তুমি বলতে বললে আমার কাছে কঠিন হবে। তিতলি বলতে হবে, অনেকগুলো ছবি চলে, মিঠুনদার মুখ ভেসে উঠছে, অনেক মুখ ভেসে উঠছে, বুমাদার মুখ ভেসে উঠছে, কিন্তু আবহমানটা আমার সামনে চলে এলো আর কি। ওয়ান ওয়ার্ড, ঋতুপর্ণ ঘোষ নামটা শুনলে প্রথম কোন শব্দটা মাথায় আসে? প্রগ্রেসিভ। প্রগ্রেসিভ। ওদের শেখার কথা, মানে আমাদের বোঝা উচিত যে আধুনিকতা মানে 2025-এ দাঁড়িয়ে যে কোনো ক্যাফেতে বসে সিগারেট খাওয়া নয়। আধুনিকতা মানে বাড়িতেও আধুনিক হওয়া যায়। আধুনিকতা মানে মানুষকে সম্মান করা, মানুষের ওরিয়েন্টেশনকে সম্মান করা। আমি অ্যাংরি ইয়ং ম্যান, আমি অনেস্ট কথাবার্তা বলি ফেসবুকে, সেটাকেও সম্মান করা। এই প্রগ্রেসিভনেসের অভাব আছে আমাদের। 13ই জুন ছবি মুক্তি পাচ্ছে, দর্শকদের যদি বলো। আমি দর্শকদের কি বলবো, মানে আমার দর্শক আমার কাছে আমাকে যা যা দিয়েছেন, আমি সেই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মানে সেটা টেলিভিশন হোক, বড় পর্দা হোক, সবসময় ভুলটাকে ভুল বলে আমাকে ধরিয়ে দিয়েছেন, ঠিকঠাকে ঠিক দিকে এগিয়ে দিয়েছেন আর কি, ঠিক বলে। তো 13ই জুন এই ছবি দেখুন, ভালো লাগবে। এই ছবি সমাজের গল্প বলবে এবং এই ছবি একটা মেসেজ দেবে এবং সত্যিকারের আমাদের শিক্ষিত করে তুলবে। মানে যতটা আমরা হয়তো শিক্ষিত, আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি না, আমি বিবেকের শিক্ষার কথা বলছি। বিবেকবান করে তুলবে এই ছবি। থ্যাংক ইউ জিতু। থ্যাংক ইউ, An absolute pleasure talking to you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you.